বাবার বাড়িতে আজই আমার শেষ ইফতার। এ বাড়িতে আর হয়তো এবছর ইফতার করা হবে না। মেয়েদের জীবন কি আজব, তাই না? যে বাড়িতে জন্মগ্রহণ করে সে বাড়িতে না থেকে অন্য বাড়িতে যে সারা জীবন পার করতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকে শুরু করতেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি মূলত বাবার বাড়িতে এসেছিলাম আমার আব্বা রোজাদার ব্যক্তিদের খাওয়ানোর জন্য একটা আয়োজন করেছিল সেই উপলক্ষে। তো ওই দিন যে মুরগিগুলা কিনা হয়েছিল তার মাংস বাদ দিয়ে যত সার ছিল, যেরকম মনে কর কলিজা, গিলা, পা, ডিম, ডানা, তো সবকিছু ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, আজকে বের করা হয়েছে। মারা মূলত এমনই হয় যে সন্তান কোনো একটা খাবার সামনে দেখে চলে গেলে ওটা খেতে পারে না। তো সেটা সামান্য হোক কিংবা অনেক দামিও খাবার হোক, যেহেতু আমি চলে যাব এই কারণে বের করে রান্না করতেছে। আমরা ফ্যামিলিতে কম সংখ্যক মানুষ, আমরা বর্তমানে এখন 3 জন আছি। আমার ছোট বোন আর মা বাসায় থাকে, তো আমি আসছি সেহেতু 3 জন হয়েছি। কিন্তু এই ছাটগুলা ছিল অনেক, আমাদের বাড়িতে অনেক মানুষ, এক কথায় জয়েন্ট ফ্যামিলির মতোই এক বলা চলে যদিও। তো রান্না করে সবাইকে দেওয়ার জন্য আম্মা অনেকটুকু রান্না করতেছে। আমার আম্মা মূলত বাটা মশলায় রান্না করে, আর হাত জ্বলবে দেখে চামচ দিয়ে নাড়াচাড়া করতেছিল যাতে হাত না জ্বলে। আর আম্মার হাতের রান্নার কথা কি আর বলবো, এত বেশি মজা হয়। একদম সাধারণ সিম্পল ভাবে রান্না করে, কিন্তু এত বেশি মজা হয় যে বলার মতো না। আমি আম্মাকে অনেক ফলো করার চেষ্টা করি, কিন্তু ওনার অর্ধেকও হয় না আমার, কেন জানি না। মায়ের হাতের রান্না হয়তো বা এমনই হয়, আল্লাহ পাকের দেওয়া একটা শ্রেষ্ঠ নিয়ামত। বাবার বাড়িতে আসলে একদম জীবনযাপন মহারানীর মতো হয়ে যায়। পছন্দের খাবারগুলো রান্না করে এনে দেয় সামনে, কোনো কাজ করতে হয় না, সম্পূর্ণ কাজ সে করে। এত টেক কেয়ার করে যে তারপরেও কেন জানি এই বাড়িতে আসলে আমি এত অগোছালো হয়ে যাই, খুবই অসুস্থ হয়ে যাই। আসলেই কেন জানি অসুখ হয়, বুঝি না, হয়তো বা বেশি সুখ সহ্য হয় না। আর শ্বশুর বাড়িতে থাকাকালীন কত কাজ করতে হয়, তারপরেও আমি সুস্থ থাকি। মানে আল্লাহ পাক হয়তো বা দেখেন যে ওখানে দেখার মতো লোক নেই, টেক কেয়ার করার মতো লোক নেই, হয়তো বা এই কারণেই সুস্থ রাখেন। তো আল্লাহ পাকের কাছে শুকরিয়া। মাংসের পরিমাণ অনেকটা বেশি ছিল, এই কারণে কড়াইতে আটতেছিল না। তারপরে আম্মা বড় একটা কড়াই নিয়ে এসে ওইটা চেঞ্জ করে নিল। কলিজা আর ডিম এটা তো সিদ্ধ হইতে খুব বেশি সময় লাগে না, এই কারণে একদম পরে দিয়েছিল আম্মা। যেহেতু ফ্রিজে রাখা হয়েছিল, এটা সব মাংসের সাথে যদি একসাথে কষিয়ে নেয় তাহলে দেখা যাবে যে গলে যাবে, যাতে আস্তে আস্তে থাকে এই কারণে পরে দিয়েছিল। আমাদের গ্রাম অঞ্চলে মাংস রান্না করলে মাংসে বেরেস্তা দেওয়া হয়। বেরেস্তা মানে হচ্ছে পেঁয়াজ, এলাচ, জিরা, তিনটা একসাথে সুন্দর করে ভেজে যখন মাংসটা হয়ে আসে তখন বেটে দিয়ে দিতে হয়, তাহলে সুন্দর একটা স্মেল হয় আর টেস্ট অনেকটা বেড়ে যায়। আর এটা বাটতে শিলপাটা ব্যবহার করা হয়। এক একজনের রান্না এক এক রকম হয়, কারো রান্নার সাথে কারো রান্না আসলে তুলনা করা যায় না। প্রত্যেকটা মানুষের রান্নার ধরন আলাদা থাকে। আমার আম্মা খুব সিম্পল ভাবে রান্না করে, আর আমরা এভাবে খেয়েই খুবই অভ্যস্ত। আমার হাজবেন্ড খুবই পছন্দ করে আম্মার হাতের রান্না, আমারও খুব ভাল লাগে। আমি জীবনে এত জায়গায় খেয়েছি, কত আত্মীয় স্বজনের বাসায় খেয়েছি, তারপরেও কেন জানি মায়ের হাতের খাবারের মতো হয় না। আম্মা যে খাবারটাতে হাত দেয় ওই খাবারটাই কেন জানি অমৃতের মতো হয়ে যায়। শুক্রিয়া। তো রান্না হয়ে গেছে, এখন সবার ঘর থেকে বাটি নিয়ে আসা হয়েছে, আমার সব চাচার ঘর থেকে। এখন ভাগ বাটোয়ারা করার পালা। আমার আম্মা আগে থেকে এরকমই, যে কোনো কিছু ভালো রান্না করলে সবার বাসায় দেয়, এখন পর্যন্ত সেটা ফলো করে আসাই হচ্ছে। প্রথমে ডিমগুলো উঠায় নিচ্ছে যাতে পরে খুঁজতে অসুবিধা না হয়, এবং প্রত্যেকটা বাটিতে সমান সমান করে ভাগ করে দেয় যাতে কেউ বেজার না হয়, অখুশি যেন না হয়। আমাদের বাড়িতে এখনো ওই সিস্টেমটা চালু আছে যে কেউ ভালো কিছু রান্না করলে সেটা এক পিসও যদি হয়, সে এক পিসও অন্যের ঘরে দিয়ে যায়। ধীরে ধীরে এক পিস করে করে ভাগ করে দিচ্ছিল, যাতে কারো বেশি না হয় কারো কম না হয়, যেন সবার সমান হয়। এই কারণে খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। যেহেতু এটা হচ্ছে প্যারেল ছিল সেহেতু হালকা একটু ঝোল রাখা হয়েছিল। যদি এটা ব্রয়লার মুরগি হতো তাহলে ঝোল রাখা হতো না। একদম বেশি যে ঝোল রাখা হয়েছে তাও না, কড়াইটা একটু কাট করে রাখা হয়েছে এই কারণে এরকম দেখা যাচ্ছে, কিন্তু ঝোলের পরিমাণ কম ছিল। যারা শহরাঞ্চলে থাকেন তারা হয়তো এর ফিলিংস বুঝতে পারবেন না, বাট গ্রামে থাকলে একটা মানুষের মধ্যে আন্তরিকতা
থাকে যে কেউ রান্না করলে পাশের বাসায় বা ওই বাড়ির মধ্যেই যে কয়েকজন ভাগী শরিক থাকে সবার বাসায় একটু হলেও দিয়ে আসে। দরকার হয় এক পিস মাংস, একটু ঝোল তাও দিবেই, মাস্ট বি। এই বিষয়টা খুবই ভালো লাগে এবং নবীর সুন্নাহ। আমার আম্মা তো রান্না করে ঘরে প্রথমে আসেই না, চুলার পাড় থেকেই রান্না করে সবাইকে দিয়ে যায়। আরেকটা কথা, আমার আম্মা হচ্ছে মাটির চুলাতে রান্না করে, আর মাটির চুলার রান্না এমনিতে অনেক বেশি মজাদার হয়। গ্যাসের চুলাতে আপনি রান্না করবেন আর মাটির চুলাতে রান্না করবেন, ২ রান্নার মধ্যে অনেকটা পার্থক্য আছে। টেস্টের দিক দিয়ে হেরফের। সবাইকে দিয়ে আসার পরে এখন আমি ঘরে নিয়ে আসছি খাবার। যেহেতু ইফতারির টাইম হয়ে গিয়েছে প্রায়। ওইদিন আনা হয়েছিল প্যারেলের মাংস, আর প্যারেলের আমার মাংসের তুলনায় চামড়াটা অনেক বেশি পছন্দ, আর কলিজাটা আমার অনেক বেশি পছন্দ। এই তো ইফতারির টাইম হয়ে আসছে, আমরা সবাই ইফতারি নিয়ে বসে পড়েছি। লাস্টের এই ৫ থেকে ৭ মিনিট টাইম কিছুতেই যেতে চায় না। মনে হয় আধা ঘন্টা বসে আছে, এই ৫ মিনিটের জায়গায় আধা ঘন্টা মনে হয়। আমার দাদু মূলত বাবুর্চি। আজকে আমাদের গ্রামে একটা সমাবেশ ছিল, তো ওই উপলক্ষে ওনার রান্না করা ছিল। ওখান থেকে খিচুড়ি নিয়ে আসছে আর আম্মাও এগুলা রান্না করেছে। আর খিচুড়ির সাথে আমার মাংসের যেকোনো আইটেম এত বেশি পছন্দ, মানে এটা বলে বোঝানো যাবে না। আম্মা ভাত রান্না করেছে কিন্তু ভাত-টাত সব রেখে দিয়ে বসে পড়েছি। আমার ভাগ্নে ছিল আমার পাশে। ও বারবার ডিম দেখাচ্ছিল। ইফতার করার সময় হয়ে গিয়েছে। আমি সর্বপ্রথম নাই খেজুর খাই আর না হয় পানি খাই। আর খাবারের সময় আপনারা যখন খাবার খাবেন বসে অনেক কথা বলবেন, ফ্যামিলির সাথে সুন্দর সময় পার করবেন, কথা বলে বলে খাবেন। সম্পর্ক সুন্দর হয়। খাওয়ার সময় একদম চোখ নাক কান বুজে খাওয়ার কোনো দরকার নেই, আপনারা কথা বলবেন ফ্যামিলির সবার সাথে। রোজার মাসে সবচেয়ে মজার টাইম হচ্ছে ইফতারির টাইম। সবাই মিলে বসে ইফতারি করতে বেশ ভালো লাগে। এটা একটা শান্তির টাইমও বলা চলে। সারাদিন রোজা রেখে যেকোনো খাবার পেলে এত বেশি খুশি হয়ে যায়। সারাদিন যখন রোজা রাখি তখন মনে হয় ইফতারের সময় এত কিছু খাবো, অনেক খাবো, অনেক খাবো, কিন্তু ইফতার করার পরে আসলে ওইরকম কোনো কিছুই খাওয়ার রুচি থাকে না। অল্প একটু খেলে পেট ভরে যায়। আম্মার বাড়িতে থাকলে রান্না করা খাবার একদম রেডিমেড সামনে চলে আসে, আর শ্বশুর বাড়িতে থাকলে নিজে রান্না করে সবার সামনে নিয়ে যেতে হয়। হাজার শরীর খারাপ থাকলেও কেউ বোঝার মতো লোক থাকে না, দেখার মতো লোক থাকে না। বড় বাঁচো কাজ করতেই হয়। যদিও আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে তখন আমার সমস্যাগুলো সে বোঝে, বাট সে না থাকলে আমার আসলে ওইরকম মানুষকে বলে বলে বুঝানোর ইচ্ছা করে না যে আমার শরীর খারাপ, আমার খারাপ লাগতেছে, এগুলো বলতে ইচ্ছা করে না। ঠান্ডা লেগে এমন অবস্থা হয়েছে, নিজের ভয়েস আমি নিজেই বুঝতে পারি না। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন। আর এই দুনিয়াতে যার স্বামী ভালো, তার মতো সুখী নারী এই দুনিয়াতে একটাও নেই। আল্লাহর দুনিয়ার সবার সাথে ফাইট করা যায়, শুধুমাত্র স্বামীর সাথে ফাইট করা যায় না। স্বামী ভালো থাকলে সবার সাথে ফাইট করে টিকে থাকা যায়। মানুষ ইফতারিতে মুড়ি খায়, ভাজাপোড়া খায়, আমিও খাই সিম্পল, বাট ইফতারিতে অনেক ভাজাপোড়া খাওয়া হয়। ভাত আগে খেয়ে তারপরে ভাজাভুজি খাই। আমি মুড়ি খুব একটা খাই না, কিন্তু আমার ঝালমুড়িটা খুবই পছন্দ। কিন্তু বাসায় ওইরকম খাওয়া হয় না। সুখের দিন আজই শেষ। আবার হয়তোবা ঈদের পরে যখন আসবো তখন আবার শুরু হবে। দেখতে দেখতে রোজা কয়েকটাও শেষ হয়ে যাচ্ছে। আর মাত্র কয়েকদিন। মনে হলো কয়েকদিন আগে শুরু হলো, এই আবার শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। সবার দিনকাল ভালো চালাক। মায়ের কাছে আসলেই কেন জানি দিনগুলো খুব দ্রুত চলে যায়। এই তো কেবল সেদিন আসলাম, আজকে আবার চলে যেতে হবে। কি আজব মেয়েদের জীবন। এক বাড়িতে জন্মগ্রহণ করে আর আরেক বাড়ি যেয়ে সারা জীবন কাটাইতে হয়। এটাই ছিল আজকের এবং এবছরের শেষ ইফতার। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন ভালোবাসার মানুষগুলোকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যাই হোক, আরেকটা কথা, একটু সাপোর্ট করেন প্লিজ। নতুন হিসেবে আপনারা যদি সাপোর্ট না করেন কে করবে বলেন? আপনাদের সাপোর্ট ছাড়া সামনের দিকে আগানো কখনোই সম্ভব না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।